আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। এই ভিডিও সম্পূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতা কর্মী সমর্থক গোষ্ঠী আছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিও বার্তা দেওয়া। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে, অর্থাৎ অধ্যাদেশকে আইনে পরিণত করে বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে গতকাল। এরপর থেকে আমার ইনবক্সে প্রায় 1000-এর মতো SMS আসছে। প্রত্যেকের যে কমন বিষয়গুলা প্রশ্ন ছিল, ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আমরা অনেকেই ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে। অনেকেই ভেবেছিলাম আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে স্বাভাবিক রাজনীতিতে ফিরবে। অনেকেই ভেবেছিলাম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কিন্তু বিএনপি এটা কি করলো? তারেক রহমান ভারতের সাথে যে সমঝোতার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, সেই সমঝোতার কি হলো? অনেক বিষয়। অর্থাৎ আলটিমেটলি তারা আমাকে বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, তবে কি আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল? তবে কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না? তবে কি বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যায় মুসলিম লীগের মতো শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল? আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় বলি, এরপর আপনারাই বুঝে নেবেন যে আসলে কি হতে যাচ্ছে। হিউম্যান সাইকোলজি কি বলে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্টতা বেশি থাকে। ধরেন অ্যালকোহল। পৃথিবীর যেসব দেশে অ্যালকোহল সহজলভ্য, অর্থাৎ আপনি চাইলেই যে কোনো শপ থেকে কিনতে পারবেন, যে কোনো জায়গায় দাঁড়িয়ে খেতে পারবেন, সেই সব দেশে দেখবেন অ্যালকোহল কেন্দ্রিক কোনো প্রকার মানুষের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে না। আবার যেই সব দেশে অ্যালকোহল ব্যাপারটাকে অনেক বড় করে দেখা হয়, রাস্তায় দাঁড়িয়ে আপনি অ্যালকোহল খেতে পারবেন না, আপনাকে সেই বারে গিয়ে অন্ধকার একটা কর্নারে বসে খেতে হবে, কে দেখলো কে দেখলো না, মান ইজ্জতের প্রশ্ন, মান সম্মানের ভয়। সেই সব দেশে দেখবেন অ্যালকোহলের প্রতি মানুষের অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে, অনেক ঝোঁক থাকে, এবং মানুষ লুকিয়ে অ্যালকোহল পান করার জন্য যা তা করে ফেলে। আরেকটা উদাহরণ, ধর্ষণ। ধর্ষণ কেন হয়? যেই সব দেশে পতিতাবৃত্তি অ্যাভেলেবল থাকে, সেই সব দেশে কিন্তু ধর্ষণের মাত্রা অনেক কম। আর যেই সব দেশে পতিতাবৃত্তি অ্যাভেলেবল থাকে না, অর্থাৎ একটা ছেলে তার যে কাম বাসনা সেটা মেটানোর জন্য যখন প্রয়োজনীয় জায়গা খুঁজে পায় না, তখন কিন্তু সে ধর্ষণের দিকে ধাবিত হয়। এটা হিউম্যান সাইকোলজি, এটা আমার কথা না, এটা সাহিত্যিকরাই বলে গেছেন। অর্থাৎ নিষিদ্ধ জিনিসের প্রতি পৃথিবীর প্রত্যেকটা মানুষের আকৃষ্টতা বেশি কাজ করে, এটা হিউম্যান সাইকোলজি। এখানে অন্য কোনো ব্যাখ্যা দিয়ে আসলে লাভ নাই। আমি কথাগুলো কেন বললাম? বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ একটা সংগঠন। 1971-এর 25 মার্চ ইয়াহিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বঙ্গে স্বাধীনতা এসেছে, স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, মানচিত্র পেয়েছি আমরা, পতাকা পেয়েছি আমরা, জাতীয় সঙ্গীত পেয়েছি আমরা, ভূখণ্ড পেয়েছি আমরা। কার হাত ধরে হয়েছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর 75-এর 15 আগস্ট তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, এবং বাংলাদেশের মানুষ ভেবে নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। স্বাধীনতার অনেক বছর পর, 75-এর অনেক বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে তো একথা তো অস্বীকার করতে পারবেন না। ইয়াহিয়ার ধারাবাহিকতায় ইউনূস অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, নিবন্ধন সেটাও স্থগিত করে রাখা হলো। একই ধারাবাহিকতায় ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারের সংস্করিত ভার্সন তারেক রহমানের সরকার 8 এপ্রিল 2026 সালে এসে সেই অধ্যাদেশকে আইনে রূপ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। তাতে কি হয়েছে? 71-এ নিষিদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 2026 সালে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই নিষিদ্ধের পর বাংলাদেশে বাকশাল কায়েম হবে। আমার এই কথা আপনারা অনেকেই হেসে উড়িয়ে দেবেন, অনেকেই ভাববেন আমি পাগল হয়ে গেছি। যার যেটা ইচ্ছা ভাবেন না কেন, কিন্তু এই বঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকিয়ে রাখা, এইটা তারেক রহমান কেন? তারেক রহমানের 14 পুরুষের সক্ষমতা নাই আওয়ামী লীগকে চেপে রাখবে। আওয়ামী লীগ জলে ভাসা শেওলা না, আওয়ামী লীগ বটবৃক্ষ। এটা কোনো ধান গাছ না, এটা বট গাছ, এটার শেকড় অনেক গভীরে প্রথিত। এইখান থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা এত সহজ কি ভাবেন আপনারা? 2026 সালের 8 এপ্রিল এই তারিখটা আপনারা মনে রাখেন, মস্তিষ্কে সেভ করে রাখেন। এই যে আইন বিএনপি ব্যবহার করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এই আইনের মাধ্যমে
বিএনপির কবর রচনা করা হবে। দেখেন, বাংলাদেশে দুইটা পলিটিক্যাল পার্ট বা সেন্টিমেন্ট বলতে পারেন, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিল, আছে, থাকবে, কারণ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আর স্বাধীনতার বিপক্ষ শক্তি জামাত, এনসিপি, বিএনপি, আরো যা যা আছে, পাগল ছাগল সব বলেন না কেন, আওয়ামী লীগের যে আদর্শিক জায়গা এটা সব সময় অটুট থাকবে, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকবে। সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন আওয়ামী লীগ শুধুমাত্র কোনো রাজনৈতিক সংগঠন না, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। সুতরাং আপনাদের বুঝতে হবে আওয়ামী লীগের এই অনুভূতিকে চাইলেই হত্যা করা সম্ভব না। কিন্তু এই অধ্যাদেশের যে আইন হলো, এই আইনের মাধ্যমে ভবিষ্যতে যখন বিএনপি নিষিদ্ধ হবে তখন বিএনপি টিকে থাকতে পারবে না, কারণ স্বাধীনতার বিপক্ষে আরো অনেকগুলা শক্তি আছে, তাদের আইডিওলজিক্যাল জায়গা, তাদের আদর্শিক জায়গা অনেক বেশি শক্তিশালী। জামাত কিন্তু কখনো স্বাধীনতাকে ধারণ করে না, বিশ্বাস করে না। সুতরাং জামাত যদি টিকে থাকেও, জামাতের আইডিওলজি টিকে থাকেও, বিএনপির আইডিওলজি টিকে থাকবে না, কারণ বিএনপির কোনো আইডিওলজি নাই, তাদের কোনো আদর্শিক জায়গায় নেই, তারা একটা অনাদর্শিক দল। তারা শুধুমাত্র স্বাধীনতার পক্ষে কথা বলে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, তারা স্বাধীনতার পক্ষের সাজে, স্বাধীনতার পক্ষের মানুষগুলার ভোট কাস্ট করার জন্য। বিএনপি হয়তোবা ভাবছে এইবার নির্বাচনে তারা যেভাবে সংখ্যালঘুদের ভোট, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট, প্রগতিশীল মানুষের ভোট পেয়েছে শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্য, এমত অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। এখন ঠিক একইভাবে বিএনপি চাচ্ছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে স্বাধীনতার পক্ষের ভোট, সংখ্যালঘুদের ভোট, পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা আছে, প্রগতিশীল মানুষ, এদের ভোটগুলা বিএনপি পেয়ে যাবে। এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আমরা যতটুকু শুনেছি 20 থেকে 25%। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে, ধরে নিলাম নির্বাচনে অংশ নিতে পারলো না, বিএনপি সর্বোচ্চ 10 থেকে 15% ভোট কাস্ট করতে পারবে তাদের পক্ষে, লিখে রাখতে পারেন। আদর্শ অনেক বেশি শক্তিশালী একটা বিষয়। আদর্শিক জায়গা যেই সব দলের থাকে তাদের আদর্শকে কখনো মুছে ফেলা যায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে কখনোই 1 সেকেন্ডের জন্য অপ্রাসঙ্গিক করতে পারবে না, মুছে ফেলতে পারবে না, এটা তারেক রহমানের বাপের পক্ষেও সম্ভব না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মন খারাপ করেছেন, তারা ভাবছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে যাবে, মুসলিম লীগ হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলি আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন হবার মতো দল না। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না, নিশ্চিহ্ন হবে বিএনপি, নিশ্চিহ্ন হবে জামাত, এবং বাংলাদেশে এই আইনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি জামাতকে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলাদেশে বাকশাল কায়েম করবে, এটা আমার বিশ্বাস। এই বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা সময়ের দাবি, এবং এই বাংলাদেশ ঠিক তখনই সোনার বাংলা হবে যখন স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তাদের পৃষ্ঠপোষকতাকারী এবং তাদের দোসররা যেদিন বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক সেদিন বাংলাদেশ সোনার বাংলা হবে। এবং এই সোনার বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে অর্জিত হবে। যেমন ভাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার এক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, ঠিক একই ভাবে বাংলাদেশের মানুষ আবারও ঝাঁপিয়ে পড়বে, প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করবে এই স্বাধীনতা বিরোধী অপশক্তিদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য, এবং এর মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হবে, স্বাধীনতার চূড়ান্ত আকাঙ্ক্ষা বাংলাদেশে বাস্তবায়ন হবে। সেই দিন খুব বেশি দূরে নয়। এই কথাগুলা আমি বলে গেলাম, আপনারা একটা সময় দেখতে পাবেন। আমি নিশ্চিত হয়ে বলতেছি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আর কখনো রাজনীতি করতে পারবে না। অদূর ভবিষ্যতে আপনারা আমার কথাগুলাকে মিলিয়ে নেবেন। সুতরাং হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নাই, আশাহত হবার কোনো কারণ নাই। এখনো বঙ্গবন্ধুর কন্যা বেঁচে আছেন, আপনারা তার উপর আস্থা রাখতে পারেন, ভরসা রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। এখন তারেক রহমানের একটা হিসাব হতে পারে, তিনি চাইছেন আওয়ামী লীগ এখন আদালতে গিয়ে এই বিলের আইনগত ভিত্তি আছে কিনা, এই আইনটি সাংবিধানিক হয়েছে কিনা, এই আইনটি আন্তর্জাতিক আইনের ফ্রেমওয়ার্ক অনুযায়ী বৈধ হয়েছে কিনা, যে প্রশ্নগুলো জাতিসংঘ তুলেছে সেই প্রশ্নগুলো তুলুক এবং সেটার মীমাংসা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে হোক। প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছরের নির্বাসিত জীবন শেষে ঢাকায় মাটিতে পা রেখেই বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যান তিনি করে রেখেছিলেন যে সংসদে যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হবেন তিনি, তখন এটা সংসদে নিশ্চিত করবেন যে একদিকে যেমন গণভোট অধ্যাদেশটি কিছুতেই বিল হিসেবে সংসদে আসবে না, এবং ওইসব জুলাই সনদ পাশ টাশ নিয়ে সংসদে অনেক আলোচনা চলবে বটে, কিন্তু সেসবে বিএনপি কর্ণপাত করবে না, তেমনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে অধ্যাদেশ
অন্তর্বর্তীকালীন সরকার জারি করে রেখেছিল, সেটা কোনো দাবি দেওয়ার আগেই আইনে পরিণত করা হবে। আজ সেই দিন যেদিন বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে, বিএনপির সংখ্যাগরিষ্ঠতার সংসদ বাংলাদেশে সেই আইন অধ্যাদেশকে আইনে পরিণত করলো, যার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ হয়েছে আজকে সংসদে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংশোধন সহ অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দুপুরে এ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হয়। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি, একেবারে হুবহু অধ্যাদেশটি পাশ করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যখন অধ্যাদেশটি বিল হিসেবে পাশ হয়ে গেল, আইনে পরিণত হলো, তখন সন্ত্রাস বিরোধী আইনে যে শাস্তির বিধান আছে, এখন থেকে আওয়ামী লীগ করলে, মানে একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে বা এই দলটির কোনো কার্যক্রম চালালে কিন্তু শাস্তির বিধান সন্ত্রাস বিরোধী আইনেই দেওয়া আছে, এবং অধ্যাদেশে নিষেধাজ্ঞা অমান্য করলে কি শাস্তি হবে তা উল্লেখ না করলেও সন্ত্রাস বিরোধী আইনে বিদ্যমান শাস্তি কাঠামোতে আছে যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। কাজেই এই যে শাস্তির বিধানটিও এই অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশে সংসদে আইন পাশ হয়ে যাওয়ার ফলে আওয়ামী লীগের কার্যক্রম করলে এই ঝুঁকির মধ্যেও আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা পড়তে পারেন। তারেক রহমানের এই যে উদ্যোগ, এর পেছনে হিসাবটা কি? কারণ অনেক তো বলা বলি হচ্ছিল যে তারেক রহমান নিজে যেমন বলেছেন নির্বাহী আদেশে তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন, আজকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বিলটি পাশের জন্য উত্থাপন করেন, তখন কিন্তু বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আপত্তি জানিয়ে বলেছিলেন যে এ সংক্রান্ত একটা তুলনামূলক শীট, মানে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশে কি ছিল আর বিলে কি আনা হয়েছে, এই তুলনামূলক শীটটা তারা নাকি 3 থেকে 4 মিনিট আগে পেয়েছেন। কাজে ওই কাগজপত্র তারা পুরো পড়তে পারেন নাই। বিরোধী দলীয় নেতা বলেছিলেন এটা একটা স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপি সরকার, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, যে এই আইনটি পাশের সময় বিরোধী দলীয় নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা কাউকে মানে বিরাট বক্তব্য দিয়ে আইনটি পাশের যে কত বড় জরুরত বা কি পরিমাণ জরুরি, এটা কত গুরুত্বপূর্ণ, সেসব বিষয়ে কোনো জ্বালাময়ী বক্তৃতা যাতে দিতে না পারে, মানে এর একক কৃতিত্ব যাতে বিএনপি সরকারই নিতে পারে, তার ব্যবস্থা কিন্তু বিএনপি সরকার করেছিল। এবং এই কারণেই দেখেন জুলাই সনদ নিয়ে আন্দোলন চলছে, মানে আলাপ চলছে, তর্ক বিতর্ক চলছে, প্রতিদিন সওয়াল জবাব চলছে সংসদে, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশটি আইনে পরিণত করতে হাসনাত আব্দুল্লাহ, শফিকুর রহমান সহ কোনো নেতাদের একটা মুখের কথা বের হওয়ার আগেই এই বিলটি সংসদে পাশের সিদ্ধান্ত নিয়ে ফেলে। অধ্যাদেশগুলো খতিয়ে দেখছিল, পর্যালোচনা করে দেখছিল যে কমিটিটি সেটি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তখন বিলটি সংসদে পাশ করার প্রস্তাব দিয়ে বলেন যে বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সংশোধনী, আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল সেটা সংশোধনের জন্য। কারণ আগে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধের কিন্তু কোনো বিধান ছিল না। কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারত আর সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারত। মানে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটা এনেছিল সেখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়েছিল, সেই সংশোধনীটি পাকাপাকি হলো। মানে সংগঠন হিসাবে কিন্তু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হলো না, মানে যেটা ইউনূস সাহেব বিদেশ
বিদেশের বিভিন্ন ফোরামে গিয়ে বলেছেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই, কার্যক্রম নিষিদ্ধ রেখেছেন যতদিন না আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার শেষ হয় ততদিন পর্যন্ত। সেই জায়গাটি কিন্তু পাকাপাকি হলো এই সংসদে বিল পাশের মাধ্যমে। তার মানে বিএনপিও কিন্তু সেটাই করলো, আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করে নাই এই সংসদ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এবং তখন সালাউদ্দিন আহমেদ মনে করিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকে যে আপনারা এবং আপনাদের বন্ধুরা জাতীয় নাগরিক পার্টির সবাই মিলে একটা আন্দোলন করেছেন, নিশ্চয়ই সেটা বিরোধী দলীয় নেতার স্মরণ থাকার কথা। সেই আন্দোলনের প্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল সন্ত্রাস বিরোধী আইনে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনটা স্থগিত আছে। এই আইনের অনুবলে এই পরবর্তী সময়ে 47 অনুচ্ছেদ অনুসারে আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে। সেই বিলটি কণ্ঠভোটে পাশের প্রস্তাব করেন সালাউদ্দিন আহমেদ এবং পাশ হয়ে যায়। মানে দেখেন, তারেক রহমানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি বলে যাকে মনে হচ্ছে এই সরকার গঠনের পর, সেই ব্যক্তি কিন্তু সংসদে দাঁড়িয়েও বলেন নাই যে তারা ওই আন্দোলনে ছিলেন যে আন্দোলন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল। 2025-এর মে মাসে 8 তারিখে হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ মানে একেবারে দপদপ করে হেঁটে তিনি যমুনার সামনে চলে যান এবং গিয়ে একদম একা একাই প্রায় কয়েকজন মাত্র নেতাকে সাথে নিয়ে, সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম কেউ তার সাথে ছিল না, একরকম তিনি রেগে মেগে গিয়ে উপস্থিত হয়ে বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করতে হবে। তারপর সেই গভীর রাতে মানে বৃহস্পতিবার রাত 10টার পরে তিনি যমুনার গিয়ে বসবার পর সেখানে গিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা যুক্ত হতে থাকেন, যুক্ত হন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর নেতারা, এবং তারপর শতাধিক নেতা কর্মী মিলে একটা জমায়েত তারা 9 তারিখেও চালিয়ে যান। 9 তারিখে জমায়েত আরেকটু বড় হয়, কিন্তু সেখানেও বিএনপি বা ছাত্র দলের কেউ গিয়ে যোগ দেয় না। সরকার বিরাট ব্যারিকেড করে ওই জমায়েতটিকে বড় করে দেখানোর চেষ্টা করলেও সংবাদ মাধ্যমের খবরে পরিষ্কার সবসময় কয়েকশো থেকে সর্বোচ্চ কয়েক হাজার লোককে জড়ো করতে পেরেছিল ওই সমাবেশে হাসনাত আব্দুল্লাহরা। 10 তারিখ আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে ঘোষণা দেন যে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। এখন তারেক রহমান সেই কফিনের শেষ পেরে ঠুকলেন। মানে তারেক রহমান যখন ক্ষমতায় আসবার জন্য বাংলাদেশে পৌঁছেছেন তখন তো বিশ্লেষকরা বলছিলেন যে নিশ্চয়ই ভারতের মতো দেশের কাছে তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন, সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পক্ষের কাছেও তিনি এমন একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে চরমপন্থার যে বিকাশ ঘটেছে সেটার তিনি একরকমের নিয়ন্ত্রণে আনবেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তৈরি করবেন। তারপর তারেক রহমান এই কাজটি করছেন কেন? তার প্ল্যানটা তাহলে কি? তারেক রহমানের প্ল্যান অনেকগুলো হতে পারে। এক, দেখেন এই বিলটি সংসদে পাশ হলে এরই মধ্যে কিন্তু জাতিসংঘ প্রশ্ন তুলে রেখেছে তারেক রহমান সরকারের কাছেই যে আন্তর্জাতিক ফ্রেমওয়ার্কের আওতায় এই যে সন্ত্রাস বিরোধী আইনটি বাংলাদেশেও গৃহীত হয়েছিল, সেই 9/11 মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সারা বিশ্বে সন্ত্রাস বিরোধী যে যুদ্ধ, ওয়ার অন টেরর, সেটার প্রেক্ষিতে সেই সন্ত্রাস বিরোধী আইনে তো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা যায় না, মানে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে রাখা যায়, এরকম চরমপন্থী সংগঠনগুলোকে সারা পৃথিবীতে এতে নিষিদ্ধ করা হয়, কিন্তু একটা রাজনৈতিক দলের কার্যক্রম কিভাবে নিষিদ্ধ করা হয় সে প্রশ্ন তুলে রেখেছে। এখন তারেক রহমানের একটা হিসাব হতে পারে, তিনি চাইছেন আওয়ামী লীগ এখন আদালতে গিয়ে এই বিলের আইনগত ভিত্তি আছে কিনা, এই আইনটি সাংবিধানিক হয়েছে কিনা, এই আইনটি আন্তর্জাতিক আইনের ফ্রেমওয়ার্ক অনুযায়ী বৈধ হয়েছে কিনা, যে প্রশ্নগুলো জাতিসংঘ তুলেছে সে প্রশ্নগুলো তুলুক এবং সেটার মীমাংসা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে হোক।
কিন্তু তারেক রহমান হয়তো জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোকে এই নিয়ে তাকে বা তার সরকারকে উত্তক্ত করা, বিরক্ত করা এবং এই নিয়ে ব্যাপক আন্দোলন এবং তর্ক বিতর্ক গড়ে তোলার কোনো সুযোগ দিতে চাইছেন না। সেটা হতে পারে একটা উদ্দেশ্য। তারেক রহমানের হিসাব আরেকটা থাকতে পারে, সেখানে তারেক রহমান ভাবতেই পারেন সামনে আসছে স্থানীয় নির্বাচন, বার কাউন্সিল সহ পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে। বিসিবি বোর্ড থেকে পরিষ্কার যে বিএনপি সরকার কি ধরনের একাধিপত্য চাইছে সকল পেশাজীবী সংগঠনে এবং সকল এমনকি বিশেষায়িত সংগঠনে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো সংগঠনগুলোতেও। সেখানে তারেক রহমান নিশ্চিতভাবেই চাইছেন যে এইসব পেশাজীবী সংগঠন থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও বিএনপি তার একাধিপত্য ধরে রাখুক, আওয়ামী লীগ এই নির্বাচন থেকে বাইরে থাকুক। কারণ 12ই ফেব্রুয়ারির নির্বাচন হওয়ার পর থেকেই শেখ হাসিনা বলা শুরু করেছেন আওয়ামী লীগকে সব নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এখন তারেক রহমান পথ পরিষ্কার রাখছেন, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে সংসদে যেমন ভাগাভাগির সংসদে যেমন একটা উল্লেখযোগ্য আসন দিয়েছেন, হয়তো স্থানীয় নির্বাচনেও উল্লেখযোগ্য কিছু কিছু নেতাকে বের করে এনে সারা দেশে এবং স্থানীয় নির্বাচনে একটা ভাগাভাগিতে গিয়ে তিনি সেই একাধিপত্য ধরে রাখতে চাইছেন। তিনি চাইছেন 5 বছর ধরে আওয়ামী লীগ এই রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার মধ্যে আইনি লড়াই লড়ে যাওয়ার চেষ্টা করতে থাকুক, আইনের মুখোমুখি হয়ে, আদালতের মুখোমুখি হয়ে এবং কারাগারে গিয়ে আসলে জামিন পাওয়ার চেষ্টা করতে থাকুক। অন্যদিকে তিনি এই 5 বছর জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ভাগাভাগি করে একটা শাসন ব্যবস্থা চালিয়ে তো যেতেই পারেন। সেই 5 বছরকে আওয়ামী লীগ যদি 5 বছরের মধ্যে ফিরতে না পারে সদর্পে, 10 বছর বা 15 বছর করতেই বা অসুবিধা কি? এই পুরো হিসাব নিকাশে তারেক রহমানের হিসাবটা কি সেটা খুব শিগগিরই বোঝা যাওয়া শুরু হবে। সত্যি কি তারেক রহমান আদালতে এই বিলকে প্রশ্নের মুখোমুখি করার মতো বিচার ব্যবস্থা, আদালতের ব্যবস্থা তৈরি করবেন আগামীর বাংলাদেশে, নাকি এই আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তিনি আসলে সেই পক্ষগুলোর এজেন্ডা পূরণে এক ধাপ এগিয়ে গেলেন যেই পক্ষগুলো দীর্ঘ সময় ধরে, মানে 11টাও এই হয়েছিল যে কারণে আওয়ামী লীগ বিএনপির রাজনীতিকে বাংলাদেশে নিঃশেষ করে দিতে চাইছে? কারণ এটা তো জানা কথা, এখন আওয়ামী লীগ যদি বিএনপির কারণে, তারেক রহমানের কারণে আগামীর রাজনীতিতে ফিরতে না পারে, তাহলে আওয়ামী লীগ এক সময় না এক সময় নিশ্চয়ই ফিরবে এবং ফেরার পর নিশ্চিতভাবেই প্রথম তারা যাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনবে এই সংসদে বিল পাশ করেই সেই দলটির নাম হবে বিএনপি। রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, আর কাউকেই যে চিরকাল নির্বাসনে রাখা যায় না আর নিঃশেষ করে দেওয়া যায় না তারেক রহমানের চাইতে, সেটা ভালো আর কে জানে বলুন।